হাই এভরিওয়ান, গত দুইটা ভিডিওতে আমরা রসায়নের পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে অনেক কিছুই জেনেছি। আজকের ভিডিওতে আমরা আরো কিছু জানার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা যে জিনিসটা প্রথমে লিখে রাখছি সেই জিনিসটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা তো এতদিন যাবৎ পড়ে আসছি যে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর সমূহেতে ইলেকট্রন গুলো থাকে। এখন এই যে শক্তি স্তর সমূহ আছে, এই শক্তি স্তর সমূহ কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? তো নরমালি শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা লেখো, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এন মানে হচ্ছে কি ভাইয়া? এন মানে হচ্ছে শক্তি স্তরের মান, অর্থাৎ কত নাম্বার শক্তি স্তর সেটা। আর 2n², এটাকে যদি আমি করি তাহলে আমরা পাবো যে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে। ওই হিসাবে আমি যদি এখানে চিন্তা করি যে বোর পরমাণুর মডেল অনুসারে আমি কি পাইছি ভাইয়া? বোর পরমাণুর মডেল অনুসারে আমি পাইছি যে যে কে শক্তি স্তর, তাহলে কে শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত হবে ভাইয়া? 2n²। n এর জায়গায় কে মানে কত? 1 তাহলে প্রথম শক্তি স্তর বা কে শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা ভাইয়া? দুইটা ইলেকট্রন থাকবে। তাহলে এল এ কয়টা থাকবে ভাইয়া? কে এল এল এর ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইনটু n এর মান হবে 2, কারণ হচ্ছে এল মানে 2 নাম্বার শক্তি স্তর, তাহলে 2²। তাহলে কতটা হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8টা। তাহলে এভাবে m এর মান n এর মান তোমরা বের করতে পারবা না? এভাবেই কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে সেটা আমরা বের করতে পারি। তাহলে তোমরা এই জিনিসটা সূত্র আকারে তোমরা মনে রাখো যে শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে কি? ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এখন এই যে শক্তি স্তর সমূহ আমি পেলাম, এই শক্তি স্তর সমূহ আরো কিছু উপশক্তি স্তরে বিভক্ত। শক্তি স্তর সমূহ কিসে বিভক্ত? উপশক্তি স্তরে বিভক্ত। তো উপশক্তি স্তর আমরা এখন একটা ছন্দ দেখব। এই ছন্দের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। দেখো আমি এখানে ছন্দটা লিখে রাখছি কি, শুনো শুনো প্রিয়া শুনো প্রিয়া শুনো, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এটা ছন্দের মতো পড়ে যায় না? ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। তাহলে শুনোতে কি হয় ভাইয়া? এস হয় না? এস, শুনো শুনো, প্রিয়াতে পি, শুনো শুনো, প্রিয়া শুনো, তারপরে হয়ে গেল। এখন ভাইয়া এই জিনিসগুলাতে আমরা মানগুলা কিভাবে বসাবো? মনে রাখবা, প্রতিজনে একটা করে এস পাবে, একটা করে পি পাবে, একটা করে ডি পাবে, তার বেশি পাবে না। তো প্রধান আমরা 1 নম্বর শক্তি স্তরে ভাইয়া এখানে আরেকটা কথা লিখে রাখি, দেখো পি তে অরবিটাল সমূহে মানে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে শক্তি স্তরে স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ক্ষমতা ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ভাইয়া কত? দেখো একটা পি তে প্রথমে আমি এস দিয়ে লিখি, একটা এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া? একটা এস এ মনে রাখবা যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা পি তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, একটা ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, আর একটা এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখান থেকে হিসাব করব আমরা যে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে ভাই? 2টা না? যদি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে তাহলে আমি এখানে এটা 1s দিয়ে দিলে হয়ে যাচ্ছে, আমরা এটা পূরণ করি। দ্বিতীয় শক্তি স্তরে ভাই কয়টা ইলেকট্রন থাকতে পারবে? সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। আমরা এই সূত্র থেকে জানি যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত? 8টা। তাহলে দেখো এখানে 2, এখানেও আমরা 2 দিয়ে দিলাম, এটাতে 2টা এটাতে 6টা, তাহলে 8টা হয়ে গেল না? তাহলে এখানে হলো একটা, এটা হলো 1 নম্বর শক্তি স্তর। 1 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? একটাই, যেটা হচ্ছে 1s। 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা ভাইয়া? 2টা। তাহলে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। তারপরে আসো কি, এটা 3 নাম্বার, এটাও 3। দেখো প্রতিজন, আমি একটা কথা বলে রাখছি, প্রতিজনে কয়টা করে পাবে ভাইয়া? একটা করে পাবে। দেখো তাহলে 3s পাইছে, 3pও পাইছে, তাহলে কি 3 কি আরেকটা এস পাবে কখনো? পাবে না। তাহলে এটা কি হবে ভাইয়া? 4 হবে না? তাহলে এখানে
তাহলে এটা কি হবে ভাইয়া, ডি হবে। তাহলে আমরা একটু মিলে মিলে পড়তে পারি যে 1 নাম্বার শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তরে তিনটা শক্তি স্তর, 4 নাম্বার শক্তি স্তরে চারটা শক্তি স্তর, 5 নাম্বার 6 নাম্বার এরা চারটা চারটা করে। এভাবে যদি আমি মনে রাখি তাহলে ইজিলি মনে রাখতে পারবো। তাহলে দেখো 1 নম্বরে একটা উপশক্তি স্তর পেয়ে গেল, 2 নাম্বার শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, একটা হচ্ছে এস একটা হচ্ছে পি। 3 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে আমরা কয়টা পাবো, তিনটা। তাহলে একটা এস একটা পি আর একটা হচ্ছে ডি। তাহলে আমি এভাবে একটু মিলে লিখি, তাহলে তিনটা হয়ে গেল না। এখন 4 নাম্বার শক্তি স্তরে কয়টা, চারটা। তাহলে এটা হলো 4s, এটা হবে 4p, এটা হচ্ছে, তাহলে তারপরেরটা কি 4a s তো একটা গেছে, তাহলে কি 4a s শক্তি স্তর কি দুইটা আসবে, না, এস শক্তি স্তর একটা আসবে, উপশক্তি স্তর একটা আসবে। তাহলে এটা কি হবে ভাইয়া, এটা হবে 5। তাহলে এটা কত হবে ভাইয়া, এটা হবে 4, আবার এটা কি হবে ভাইয়া 5, এটা হবে 6, তারপরে এটা কত হবে ভাইয়া 4 হবে। দেখছো 4s 4p, তারপরে আবার যখন s আসছে ছন্দ অনুসারে, তাহলে এখানে আবার কি হয়েছে, এটা তার 4s হবে না, তাহলে এটা হবে 5s। তারপরে 4 এর কয়টা পাবে, চারটা, চারটা উপশক্তি স্তর। তাহলে একটা দিলাম দুইটা দিলাম, এখন আরেকটা এটা 4d। তারপরেরটা কি হয়েছে, পি আসছে, পি তো একটা 4 নিয়েই গেছে আগে, তাহলে এখানে 5 পাবে এটা। তারপরে 6s আসছে, এস তো 5ও পাইলো, তারপরে তোমার 4ও পাইছে, তাহলে কি এটা কি তোমার 4 এর কাছে যাবে, না, তাহলে এটা 6 এর কাছে আসছে। তারপরে এটা কি হয়েছে 4 এফ, তাহলে একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা হয়ে গেছে। তারপরেরটা কি আসে দেখো, আমরা 5s পাইছি, 5p পাইছি, তাহলে এটা কি হবে 5d। তারপরে এটা হবে 6, তারপরে এটা হবে কত 7, এটা হবে কি ভাইয়া, এটা হবে 5, তারপরে এটা হবে 6, আর এটা কি হবে, এটা হবে 7, 7 এ এস আসছে, এটা হবে 8। দেখছো কিভাবে এখন আমরা অরবিটাল সমূহ পেয়ে গেছি। এই যে সিকোয়েন্সটা, এটা যদি মনে রাখতে পারো তোমার ইলেকট্রন বিন্যাস সহজেই মনে রাখতে পারবা, বা তোমার ইলেকট্রন বিন্যাস করা অনেক ইজিয়ার হবে। দেখবা কিছুক্ষণ পরে যখন আমরা কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস করব, তখন কিন্তু তোমার এই ছন্দটা কাজে লাগবে। তখন তোমার মাথায় এমন আসবে যে আচ্ছা কোন শক্তি উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই জিনিস এই জাতীয় ঝামেলার জন্যই আমাদের এই ছন্দটা কাজে লাগে। তাহলে ছন্দটা কি, শুনো শুনো প্রিয়া শুনো প্রিয়া শুনো, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, ডিপিএস ডিপিএস দুইবার, এফডিপিএস এফডিপিএস দুইবার, শুনো শুনো প্রিয়া শুনো প্রিয়া শুনো, ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এভাবে তোমরা ছন্দটা মনে রাখলে ইলেকট্রন বিন্যাস তোমাদের জন্য ইজিয়ার হবে। একটু পরে আমরা দেখবো যে আফ বাউন্ড নীতি, তখনও কিন্তু দেখবা যে এই জিনিসটাই আমাদের আসতেছে। হ্যাঁ, যাই হোক, এখন এটা আমরা বুঝলাম। আর আমরা যদি বলি যে আফবাউন্ড নীতি অনুসারেও কিন্তু ইলেকট্রন বিন্যাসের এই নিয়মটাই আসে। আফবাউন্ড নীতিটা কি, আফবাউন্ড নীতি হচ্ছে আফবাউন্ড নীতি। আচ্ছা, আফবাউন্ড নীতিটা কি, আফবাউন্ড নীতিটা হচ্ছে ভাইয়া উপশক্তি স্তর সমূহে ইলেকট্রন সমূহ শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। আফবাউন্ড নীতিটা কি, উপশক্তি স্তর সমূহে ইলেকট্রন সমূহ শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। বা শক্তির উচ্চ ক্রম জিনিসটা কি, শোনো, কোনো কিছু যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে তাকে বলি আমরা উচ্চ ক্রম, আর যদি কোনো কিছু উপর থেকে নিচের দিকে আসে তখন আমরা বলি তাকে নিম্ন ক্রম। এখন এই যে শক্তি স্তর উপশক্তি স্তর সমূহ এদের একটা মান আছে, তখন এই আফবাউন্ড নীতি থেকে আমরা কি বুঝি, যে উপশক্তি স্তরের শক্তির মান কম, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, তারপরে কি হবে, তার পরবর্তীটাতে প্রবেশ করবে। এখন এই যে জিনিসটা, এই যে শক্তি স্তর উপশক্তি স্তর সমূহের মান, সেটা আমরা কিভাবে ভাইয়া বের করব, তার জন্য আব্বাও একটা সূত্র দিয়ে দিয়েছে, কি সেটা, n প্লাস এল। এই n প্লাস এল থেকে কি আমরা কি করতে পারি, উপশক্তি স্তর সমূহের মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি না উপশক্তি স্তরের শক্তির মান, শক্তি স্তরের মান, উপশক্তি স্তরের মান বের করে আমরা কি বলতে পারি না যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটাতে পরে প্রবেশ করবে। এখন ভাইয়া এখানে আরেকটা ঝামেলা লাগছে, ঝামেলাটা কি ভাইয়া, ঝামেলাটা হচ্ছে এই যে n এর মান আমি জানলাম, n এর মান মানে কি ভাইয়া, n এর মান হচ্ছে যে শক্তি স্তর, n এর মান হচ্ছে কি শক্তি স্তর, শক্তি স্তর। আর এই যে এল এর মান, এল এর মান হচ্ছে কি ভাইয়া উপশক্তি স্তরের মান।
উপশক্তি স্তরের মান এল এর মান কিভাবে পাবো ভাইয়া, এখানে আমি লিখে রাখছি, দেখো এল এর মান হবে এস এর জন্য কত হবে ভাইয়া, এস এর জন্য কত হবে, পি এর জন্য কত হবে, ডি এর জন্য কত হবে, সিকোয়েন্স অনুসারে মনে করো 0 1 2 3, তাহলে এস এর জন্য এল এর মান হবে কত ভাইয়া, এস এর জন্য এল এর মান হবে 0, তারপরে পি এর জন্য এল এর মান হবে 1, ডি এর জন্য এল এর মান হবে 2, এফ এর জন্য এল এর মান হবে 3। তাহলে এই জিনিসটা আপাতত তোমরা মনে রাখো। তাহলে এখন এই যে n প্লাস এল, এটা কোন নীতি থেকে আসছে, আপ বাউন্ড নীতি থেকে আসছে, আপ বাউন্ড নীতি থেকে আসছে। তাহলে এটাকে আমরা কিসের নীতি বলতে পারবো, আপ বাউন্ড নীতির আমরা আরেকটা নাম দিতে পারবো n প্লাস এল এর নীতি। এই জিনিস সমূহ থেকে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করা লাগে সেই জিনিসটা আমরা দেখব কিভাবে। এখন এখন দেখো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে তোমাদেরকে দেখাই। একটা না, আমরা বেশ কয়েকটা ইলেকট্রন বিন্যাস করবো যেন তোমাদের এগুলা প্র্যাকটিসও হয়ে যায়, মাথায়ও থাকে এই জিনিসগুলো। দেখো আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। তাহলে ভাইয়া সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তার মানে পারমাণবিক সংখ্যা সমান কি সংখ্যা ভাইয়া, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা সমান কি সংখ্যা ভাইয়া, স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা সমান ভাইয়া আমরা জানি স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা। এখন যখন আমি ইলেকট্রন বের করব, তখন কি আমাকে বলতে হবে না যে ইলেকট্রনের মান কত? হ্যাঁ ভাইয়া, বের তো করা লাগবে। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করতেছি, ইলেকট্রন কয়টা আছে ভাইয়া, 11টা আছে। তাহলে 11টা 1s2 1s2, ওই যে আমরা বলছি একটু আগে, শূন্য শূন্য প্রিয়া শূন্য প্রিয়া শূন্য, আমি এতটুকু লিখলাম। এখন শূন্য শূন্য প্রিয়া শূন্য প্রিয়া শূন্য এই পর্যন্ত লিখলাম। তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 4। হ্যাঁ, তো কয়টা, 11টা। একটা এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তুমি আগে আমাকে বলো প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া। আমি তো জানি 2n²। তাহলে 2n² মানে কত ভাইয়া, 2n² মানে হচ্ছে প্রথম শক্তি স্তরের জন্য এই যে এস এর সাথে যে মানটা আছে 1, এই 1 দেখে আমি বুঝতে পারবো যে এটা কত নাম্বার শক্তি স্তর। এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর। 1 নাম্বার শক্তি স্তরে এস একটাই উপশক্তি স্তর আছে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে ভাইয়া, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। দিলাম 2টা, হয়ে গেল। এখন এইখানে কেন আগে গেছে, এইখানে কেন যায় না, এই জিনিসটাকে বলছে বিজ্ঞানে আফবা বলছে না, কারণ শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। এটার জন্য তুমি n প্লাস এল বের করো তো ভাইয়া, n প্লাস এল বের করলে এটার জন্য n এর মান কত ভাইয়া, 1, এল এর মান কত, 0, তার মানে এটার মান 1। এখন এটাতে আসো, n প্লাস এল বের করো, এটার জন্য n এর মান কত হবে ভাইয়া, এটার জন্য n এর মান হবে 2, এল এর মান 1, সরি এল এর মান 0, তার মানে 2 না। তাহলে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করার মানেই তো যার শক্তির মান কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, যার শক্তির মান বেশি তাতে পরে প্রবেশ করবে। ওই হিসাবে এটাতে আগে প্রবেশ করছে, বুঝতে পারছো। এখন এটাতে তো আগে প্রবেশ করে ফেললো 2টা, এখনো বাকি আছে কয়টা ভাইয়া, বাকি আছে 11টা থেকে 2টা গেলে আর কত থাকে, 9টা থাকে। এই যে শক্তি স্তর, এটাতে কয়টা প্রবেশ করবে ভাইয়া বলো তো, এইটাতে প্রবেশ করবে তোমার কয়টা, এটাতে প্রবেশ করবে বলো কয়টা, এই দেখো এখানে লিখে রাখছি 8টা প্রবেশ করবে। তাহলে এখনো 9টা আছে, তাহলে এখানে 2, একটা এস এর সর্বোচ্চ 2টা থাকতে পারে, এর বেশি তো থাকতে পারে না। এন্ড পি তে কয়টা থাকতে পারে, সর্বোচ্চ 6টা থাকতে পারে। এখন দেখো কয়টা হইছে, এখানে হইছে কি 2টা, 2টা 4টা, এখানে 6টা, তাইলে কয়টা হইছে, 10টা হইছে। এখনো একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন কোথায় যাবে ভাইয়া, 3 নাম্বার এখানে চলে যাবে না, তাহলে এখানে চলে আসলে তো হয়ে গেছে আমার 11টা হয়ে গেছে। আমার এগুলোর কি আর দরকার আছে, না, এগুলো হচ্ছে ফাঁকা শক্তি স্তর। তো ফাঁকা শক্তি স্তর তো আমার লেখার কোনো দরকার নাই, এগুলো এমনিই ফাঁকা, ফাঁকা তো সবগুলোই ফাঁকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাই তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাই না, বুঝতে পারছো। এখন আসো আমরা পরেরটাতে যাই, আরো একটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। যেমন আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া, 17। 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে আমরা ছন্দটা লিখি, শুনো শুনো প্রিয়া শুনো প্রিয়া শুনো, এতটুকু রাখি আমরা, আর লাগবে না আশা করি। তাহলে এটা কি হবে ভাইয়া, 1 2 2 3 3 4, এই পর্যন্ত হলে আমার হবে। তাহলে এখানে কয়টা হবে, 17টা, এটাতে যাবে 2টা, এটাতে কয়টা যাবে ভাইয়া, এটাতে 2টা, এটাতে কয়টা, 6টা, এটাতে কয়টা ভাইয়া, এটাতে হচ্ছে তোমার 2টা, এটাতে কয়টা, 5টা। তাহলে কিভাবে হইছে,
তাইলে তুমি এখান থেকে বলতে পারো এখানে দুইটা, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? আটটা। আটটাই বসে গেছে। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তৃতীয় শক্তি স্তরে যদি আমি এখানে করি তাহলে এইটার জায়গায় হবে 3 স্কয়ার নয় 18টা। তাহলে 18টা আমি মনে করি একটা ক্লাসে, ধরো এগুলোর আমি ক্লাস হিসেবে ভাগ করলাম। এটা ক্লাস 1, এটা হচ্ছে ক্লাস 2, এটা ক্লাস 3, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ক্লাস 4। এখন আমি তোমাকে বললাম ভাইয়া এই ক্লাসে সর্বোচ্চ স্টুডেন্ট বসতে পারবে ক্লাস 1 এ 2 জন। তো তুমি কি এখানে ভাইয়া 3 জন বসাইতে পারবা কখনো? না, 2 জন বসতে পারবে। তারপরে 2 নাম্বার শক্তি স্তরে কয়জন বসতে পারবে? ভাইয়া 2 নাম্বার ক্লাসে 8 জন বসতে পারতেছে। আচ্ছা, 8 জনে তুমি বসাইলা, একটা বেঞ্চে বসাইলা 2 জন, আরেকটা বেঞ্চে বসাইলা কতজন? 6 জন, 8 জন ফিল আপ করে ফেলছো। এখন 3 নাম্বার ক্লাস আসো, মানে ক্লাস 3। ক্লাস 3 তে স্টুডেন্ট বসাইতে পারবা তুমি কতজন? 18 জন। এখন ভাইয়া কোনো কারণে, ধরো বৃষ্টির কারণে বা কোনো কারণে স্টুডেন্ট কম আসছে, ধরো স্টুডেন্ট আসছে 7 জন, তখন কি ভাইয়া তুমি 7 জনকে বসাইতে পারবে না? অবশ্যই পারবা। যেখানে 18 জনের ধারণ ক্ষমতা, ওইখানে তুমি 7 জন তো এমনি বসাইতে পারতেছো, তাই না? তো এই হিসাবে তোমরা আবার বইলো না ভাইয়া এখানে তো ইলেকট্রন 18টা বসার কথা, কেন আমার ইয়া বসছে, কেন আমার এখানে বসছে তোমার 7টা বসছে? ভাই আছে 7 জন, তাহলে বসবে কতজন? 7 জনই তো বসার কথা। তাহলে এই হিসাবে 7 জন বসছে, আর বাকিটা ফাঁকা অবস্থায় আছে। বাকিটা আছে কি অবস্থায় আছে? ফাঁকা অবস্থায় আছে। তাহলে দেখো 17টা হইছে। হ্যাঁ ভাইয়া হইছে। যেহেতু 17টা হইছে তাহলে এটাই তো আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, তাই না? হইলো। এই পর্যন্ত ঠিক আছে, আমরা ওই ছন্দ অনুসারে লিখে ফেলতে পারি। আমরা ছন্দ অনুসারে সবগুলোই লিখতে পারবো, কিন্তু পরবর্তী কথায় আসো, এখন আমরা কিছু ব্যতিক্রম দেখব। ব্যতিক্রম কি ভাইয়া? আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের দেখো, ক্রোমিয়ামের কত? 24 না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? শূন্য শূন্য প্রিয়া, শূন্য প্রিয়া, শূন্য ডিপিএস। এই পর্যন্ত রাখলাম। তাহলে এটা কি হবে ভাইয়া? 1 2 3, সরি এটা হবে 2 2 3, দেন তারপরে 3, তারপরে 4, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এই পর্যন্ত আমি লিখে রাখলাম, আমার দরকার হবে না এতগুলো। যাই হোক, আছে কয়টা ভাইয়া? 24টা। সাজানো শুরু করো। 2টা, 2টা, 6টা, কয়টা হয়েছে? 10টা, 12টা, 18টা। এখন আসো, ঝামেলাটা লাগবে এই দুইটার মধ্যে। এই দুইটার মধ্যে কি ঝামেলা? দেখো, তাহলে আমরা যদি সিকোয়েন্স অনুসারে সাজাই, এখানে আর এখানে দুইটার মধ্যে ক্লাস 3, ধরো এটাতে আমি বলে ফেলছিলাম আগে, যেহেতু ক্লাস দিয়ে উদাহরণ দিছিলাম, তাহলে এটা হচ্ছে ক্লাস 3। এখন ক্লাস 3 তে সর্বপ্রথম এটাতে তো আমার 18টা পূর্ণ করার কথা, তাই না? যে ভাইয়া এখানে আমি এটা 1 রে পূর্ণ করে দিলাম, 2 রে পূর্ণ করে তারপর আমি 3 তে গেলাম, তাহলে মিডলে আমার 4টা কেন আসলো? প্রশ্ন আসতে পারে না, মিডলে আমার 4টা কেন আসলো? আমি তো 3 দিয়ে আগে রাখতে পারি। কিন্তু বিজ্ঞানে আফবাও, একটু আগে আমরা বললাম, বিজ্ঞানে আফবাও একটা কথা বলে গেছে। কি বলে গেছে? আমরা অরবিটাল সমূহ ইলেকট্রন বসাবো। কিভাবে বসাবো? শক্তির মান অনুসারে বসাবো। যার শক্তির মান কম তাতে ইলেকট্রন আগে দিব, যার শক্তির মান বেশি তাকে আমরা ইলেকট্রন পরে দিব। তাহলে এটার জন্য আমি n প্লাস এল বের করি তো ভাইয়া, n প্লাস এল। তাহলে 4 এর জন্য 4, এল এর মান তো 0, এস এর জন্য তাহলে কত হয় ভাইয়া? 4 হয়। এইটার জন্য আমি বের করি তো ভাইয়া, এখানে n প্লাস এল বের করি, n এর মান কত? 3। কিন্তু ডি এর জন্য এল এর মান কত ভাইয়া? 2। আমি একটু আগে লিখছিলাম 2। তাহলে এখন দেখো, তাহলে কত হইতেছে? 5। এখন আফবাউ নীতি অনুসারে ইলেকট্রন কার আগে যাবে ভাইয়া? হ্যাঁ বলতো, ইলেকট্রন তাহলে তো আমার 4 এর আগে যাবে, তাই না? ইলেকট্রন আগে 4 এ যাবে, তারপরে 3 তে যাবে, কারণ আফবাউ এই কথাটা বলে গেছে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 2টা, এখানে দিয়ে দিলাম 4টা, হয়ে গেল না 24টা? না, আমাদের 24টা হয়েছে, কিন্তু ইলেকট্রন বিন্যাস তো হয় নাই। কেন হয়নি? প্রশ্ন আসতে পারে যে কেন হয় না? কারণ 24টা হয়েছে, আফবাউ নীতিও ফলো করলাম, হয় নাই, তাহলে কেন? দেখো, আমি এখানে কয়টা দিছি ভাইয়া? এখানে আমি দিলাম 2টা, এখানে দিলাম কয়টা? 4টা। একটা শক্তি স্তরে ইলেকট্রন, এই যে ডি শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 10টা। এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে স্থিতিশীলতা বলে একটা কথা আছে। এই স্থিতিশীলতা জিনিসটা কি? স্থিতিশীলতা জিনিসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সময় অরবিটাল সমূহে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যেন ইলেকট্রন অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে পারে। যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে
তাহলে বা পূর্ণ অবস্থায় থাকে তাহলে সব থেকে বেশি স্থিতিশীল হয়। তাহলে আমরা কি বুঝলাম যে অরবিটাল সমূহে ইলেকট্রন সমূহ অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। তাইলে যদি করতে পারি অর্ধপূর্ণ পূর্ণ তাহলে স্থিতিশীল অবস্থায় থাকবে। ভাইয়া এখানে পূর্ণ আছে, ঠিক আছে ভাইয়া, তাহলে এই অবস্থায় স্থিতিশীল আছে, কিন্তু এখানে তো ভাই অর্ধপূর্ণ নাই। আমি যদি চাই তাহলে অর্ধপূর্ণ কি আমার বানানো পসিবল না ভাইয়া? হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল? দেখো, অর্ধপূর্ণ হইলেও স্থিতিশীল, পূর্ণ হইলেও স্থিতিশীল। এখন এটা কি ভাইয়া, এটাতে পূর্ণ আছে, এটাতে পূর্ণ অর্ধ, একের জন্য অর্ধপূর্ণ নাই। এখন এটাতে সর্বোচ্চ দুইটা, আমি যদি একটা কমাই দিই তাহলে একটা দিই, আর এখানে যদি আমি একটা বাড়াই দিই পাঁচটা দিই, দেখো ভাই এইটাও অর্ধপূর্ণ হয়েছে, এটাও কি অর্ধপূর্ণ হয়েছে না? তাহলে দুইটাই যদি অর্ধপূর্ণ, এগুলো তো আমার আর দরকার নাই, দুইটাই যদি অর্ধপূর্ণ হয় তাহলে ভাইয়া স্থিতিশীল হবে, হয়তো পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায়। তাহলে কি হয়ে যাবে ভাইয়া? স্থিতিশীল অবস্থায় যাবে। এখন প্রথম অবস্থায় যেটা ছিল এটাতে এত স্থিতিশীল ছিল না, আমি যদি আরেকটু স্থিতিশীল করতে পারি তাহলে আমি ওই দিকেই তো যাব, তাই না? তো তার জন্যই আমরা এটার অর্ধপূর্ণ করছি যেন এটা স্থিতিশীল হয়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আয়রনের ক্ষেত্রে দেখি, আয়রনের ইলেকট্রন বিন্যাস করে দেখি। আয়রন কত ভাইয়া? 26। তাইলে আমরা শুনো শুনো প্রিয়া, শুনো প্রিয়া, শুনো। দেখো তোমরা ক্লাস করার সময় এই ছন্দ শুনে তোমাদের কোনো প্রিয়ারে ডাক দিও না। প্রিয়া শুনো, শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো। ডিপিএস, ডিপিআরএস লেখার দরকার নাই। তাহলে 1 2 2 3 3 4, না সরি, হ্যাঁ 4 3, এটা 3 দিলে হয়ে যাবে, আর দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি 2 2 6 2 কয়টা হচ্ছে 6, 18টা হয়ে গেছে। এখন আসো এইখানে আসা, এখানে দেখো আমার কয়টা, আর কয়টা বাকি আছে 26টা হওয়ার জন্য? এখনো ভাই 8টা বাকি আছে। এখন এখানে আমরা 2 দিলাম, এখানে আমরা কত দিলাম? 6 দিলাম। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি যদি আমারে বলো যে ভাইয়া এখন কি আমরা অর্ধপূর্ণ করতে পারি না? আচ্ছা, তারপরে কি হয়েছে? পি ডিপিএস, আচ্ছা পি দিলাম, ধরো এখানে 4 দিয়ে দিলাম, তারপরটা রাখলাম। আচ্ছা ভাইয়া তুমি আমারে বলো তো এখানে কি আমরা কোনো কারণে অর্ধপূর্ণ বানাইতে পারবো? এটা থেকে একটা দিয়ে দিলাম, এদিকে 7টা হবে, অর্ধপূর্ণ কি হবে? হবে না। ধরো এখানে কয়টা আছে আমার? এখানে আমার আছে 6টা, আর আমি ধরো এখান থেকে কি করলাম, একটারে এখানে দিয়ে দিলাম, পি এ দিয়ে দিলাম, ওটা কি অর্ধপূর্ণ হবে? হবে না। মানেই হচ্ছে যে তুমি যদি এখন আমারে প্রশ্ন করো ভাইয়া এখন তো আমার অর্ধপূর্ণ বা পূর্ণ বানাইতে পারতেছি না, তাহলে ভাই এটা কি স্থিতিশীল না? ভাই কিছু করার নাই, এখন যেগুলো আছে সবগুলো দিয়ে দেওয়া লাগবে, কারণ আমি অর্ধপূর্ণ যদি পূর্ণ না বানাইতে পারি তাহলে আর কি করার, দেওয়া তো লাগবে, তাই না? যদি বানাইতে পারি তাহলে বানাবো স্থিতিশীলতার জন্য, কিন্তু যদি কোনো কারণে না বানাইতে পারি তাহলে কি করব? দরকার নাই, যেমন আছে এমনি রাইখা দাও। তাহলে এটাই হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা আরেকটা ব্যতিক্রম দেখি, যেটা আমাদের কপারের। কপারের 29, তাহলে কি? আবারও শুনো শুনো প্রিয়া, শুনো প্রিয়া, শুনো। বিপিএস, এই ছন্দটা পড়ার সময় তোমরা আস্তে পড়বা, যদি পাশের রুমে আন্টি থাকে না, আর তুমি যদি এমনি পড়ো যে শুনো শুনো প্রিয়া শুনো, তারপরে দেখবা আয়সা দিতেছে মায়ের যে কোন প্রিয়ারে ডাকতেছো, আর কোন প্রিয়া চলে আসে, এইটার ভয়ে আন্টি আবার তোমাকে মাইর দিতে পারে। তো জিনিসটা আস্তে আস্তে পড়বা। আচ্ছা যাই হোক, এখন আসো এখানে 1 2 2 3 3 4 3, তারপরে কত হচ্ছে 4, আর দরকার নেই, থাকে এগুলার আর দরকার নেই। তাহলে কত হবে? 2 2 6 2 6। এখন আসো এখানে, এখানে 2 আর কয়টা হয়েছে? তাহলে 20টা, আর এখানে আমরা 29টা না 9 দিতে পারি, তাই না? এখন এখানে তো আমরা আগেই বুঝলাম কেন এটা তাই গেছে, কেন এখানে পরে গেছে। দেখো তো ভাইয়া এই যে শেষের অংশটা, এই শেষের অংশ আমার 29টা ইলেকট্রন হয়েছে, কিন্তু ভাইয়া শেষের অংশটাতে একটু দেখো তো আমরা কোনো কাহিনী করতে পারি কিনা, মানে কোনোভাবে কি আমরা এটা স্থিতিশীল বানাইতে পারি কিনা। দেখো এখানে পূর্ণ অবস্থায় আছে, বাট এটা যদি কোনো কারণে আর একটা দিয়ে দিই তাহলে কি এটা একটা অর্ধপূর্ণ একটা পূর্ণ হয়ে যাবে না? এটা যে একটা কোনো মাত্রা যদি আমি দিতে পারি তাহলে কিন্তু এটা পূর্ণ হয়ে যাচ্ছে, স্থিতিশীল। তাহলে এটা থেকে যদি আমি একটারে এদিকে দিয়ে দেই, এটার যদি 1 দেই আর এটার যদি 10 দেই, দেখো এটা অর্ধপূর্ণ তাও স্থিতিশীল, পূর্ণ তাও স্থিতিশীল। বুঝতে পারছো? আর
তাহলে এটা হয়ে গেল আমাদের ইলেকট্রন বিন্যাসের সিস্টেম। আর এটাই আমাদের বইতে দেওয়া আছে। নরমালি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের থেকে যদি প্রশ্ন করা হয়, দেখবা এই যে ক্রোমিয়াম দেওয়া আছে আর কপার দেওয়া আছে, এই দুইটা জিনিস আমি স্টার দিলাম, একটু ভালো করে দুইটা জিনিস দেখবা। আর কেন আগে কোনটাতে ইলেকট্রন গেছে, কেন পরে কোনটাতে ইলেকট্রন গেছে, এই জিনিসটাও একটু দেখবা। আর কোনটা কেন আমরা এটাতে পূর্ণ না করে একটা কম দিলাম, কেন এটাতে 10টা দিলাম, এই কেনর আনসারটাই কিন্তু তোমার থেকে জানতে চাইবে। যদি জানতে চাই তাহলে এটার আনসার হবে যে স্থিতিশীল করার জন্য দিছি, আর কেন 3D তে ইলেকট্রন আগে না গিয়ে 4s এ আগে গেছে এইটার ব্যাখ্যা দিছে কে? বিজ্ঞানী আফবাউ। আফবাউ নীতি অনুসারে n+l এর নীতি, ওইখান থেকে তোমরা মানটা বের করে বলবা যে আফবাউ নীতি অনুসারে যেটার ইলেকট্রন শক্তি উপশক্তি স্তর সমূহের মান কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন যেটার মান বেশি তাতে পরে প্রবেশ করবে। এই হিসাবে ভাইয়া আমরা এভাবে দিছি। এই আনসারটাই তোমার কাছে চাইবে, আর বেশি কিছু না। আর যেহেতু স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, সবগুলা কিন্তু স্বাভাবিক নিয়মে হয়ে যায়, কিন্তু এই দুইটা যেহেতু ব্যতিক্রম, এই দুইটা ফলো করবা। আর তোমাদের নবম দশম শ্রেণীর ক্ষেত্রে তোমার ওই 30-এর বাহিরের ইলেকট্রন বিন্যাস তোমাকে দিবে না, যদি দেয় এটার ভিতরে দিবে। তো এই কয়েকটা পড়লে তোমাদের হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাসের কাহিনী। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের বইয়ের আরেকটা টপিক, যেটা হচ্ছে আইসোটোপ। তোমাদের বইয়ে শুধু আইসোটোপটা দেওয়া আছে। তো আমি যদি আইসোটোপটা বুঝাই তাহলে আমার মনে হচ্ছে যে তোমার কোনো কিছু শিখানো থেকে বঞ্চিত রাখতেছি। একই জাতীয় দুইটা জিনিস আমি তোমাকে ওইটা থেকে বিরত রাখতেছি। তো আমরা যেহেতু একটা দিয়ে সবকিছু শিখতে পারবো, তাহলে আমি কেন বাকি দুইটা বাদ রাখবো? আমরা ওইটাও শিখিনি। দেখো এখানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আমি তিনটা কথা লিখে রাখছি। সবার কিন্তু কমন একটা জায়গা যেটা হচ্ছে আইসো আইসো আইসো। ভাইয়া এই যে আইসো আইসো লেখা আছে, এই আইসো মানে কি ভাইয়া? এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। কি শব্দ ভাইয়া? গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ আইসো শব্দের অর্থ হলো গ্রিক শব্দ, গ্রিক শব্দ। এই আইসো মানে কি ভাইয়া? আইসো মানে হচ্ছে একই। আইসো মানে কি? একই বা অভিন্ন। আইসো মানে হচ্ছে একই বা অভিন্ন। দেখো সবগুলার ক্ষেত্রে আইসো লেখা আছে, আইসো লেখা আছে, আইসো লেখা আছে। তাহলে আইসো শব্দটা কোথা থেকে আসছে ভাইয়া? গ্রিক শব্দ থেকে আসছে। আইসো শব্দটা কোথা থেকে আসছে ভাইয়া? গ্রিক শব্দ থেকে আসছে। এখন এই আইসো শব্দের অর্থ কি? আইসো শব্দের অর্থ হলো ভাইয়া একই। তাহলে একই। এখন এই যে প, আইসোটোপের শেষেরটা নিব। প, প মানে কি ভাইয়া? প্রোটন। প মানে প্রোটন, মনে রাখার জন্য প্রোটন। এখানে ন, ন মানে কি ভাইয়া? নিউট্রন। ন মানে কি? নিউট্রন। আর এখানে ভ, আমি যে ভটা পাইলাম, ভ মানে কি ভাইয়া? ভর। তাইলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এখান থেকে আমরা আইসো মানে হচ্ছে একই, টোপ এর প থেকে আসছে প্রোটন, তাহলে একই প্রোটন, একই প্রোটন। তাইলে এই আইসোটোপ মানে কি ভাইয়া? আইসোটোপ মানে হচ্ছে, ধরো আমি এখানে তোমাকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এটাও একটা হাইড্রোজেন, এটাও একটা হাইড্রোজেন, এটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। আচ্ছা বুঝলাম ভাই, সবগুলা হাইড্রোজেন দিলেন, তাহলে সবগুলার ক্ষেত্রে উপরে এটা দিলেন কেন? এটার মানে ভাইয়া এখানে তো আমি আগেই বলছিলাম, একটা পরমাণু তার পায়ের কাছে যেটা থাকে, পতে পা, পতে পায়ের কাছে, পায়ের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান কি ভাইয়া? প্রোটন সংখ্যা। তাহলে এটার প্রোটন ওয়ান, এটার প্রোটন ওয়ান, এটার প্রোটন ওয়ান। আর মাথার কাছে বা ঘাড়ের কাছে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে ভাই আমি কি বলবো? ভাই সেই জিনিসটাকে আমি বলবো ভর। তাইলে এখানে ভর ব্যতিক্রম, বাট প্রোটন সংখ্যা সমান। আচ্ছা দেখো এখন, এখন কি হয়? এখন এদের ক্ষেত্রে একই প্রোটন, দেখো প্রোটন, প্রোটন সবগুলা এক এক, তাহলে একই না? তাহলে একই গ্রিক ভাষা কি ভাইয়া? একই গ্রিক ভাষা হচ্ছে আইসো। আর কি সমান ভাইয়া? প্রোটন সমান। তাহলে আমরা এটাকে বলতে পারি না ভাইয়া আইসোটোপ? তাহলে আইসোটোপ কাকে বলে? আমি যদি বইয়ের ভাষায় বলি, যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। দেখো এখানে দেওয়া আছে প্রোটন সংখ্যা সমান সবগুলারই, ভর সংখ্যা ভিন্ন। যাদের প্রোটন সংখ্যা সমান, একই, তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? আইসোটোপ। প্রোটন সংখ্যা একই হইলে তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ। প্রোটন সংখ্যা একই হইলে তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ। আইসোটোপ। এখন আসো ভাইয়া আইসোটোন। ধরো এ একটা মৌল, এ আরেকটা মৌল, বি আরেকটা মৌল,
দুইটাই, একটা হলো এ আর একটা হলো বি। এটা কোনো প্রচলিত মৌল না, বাস আমি বোঝার সুবিধার্থে তোমার দিলাম। এ একটা মৌল, বি একটা মৌল। এখন এটার ভর হচ্ছে ধরো 2, এটার ভর হচ্ছে ধরো 4, সরি প্রোটন সংখ্যা 4। এখন এখানে একটু দেখো, এটার ভর হচ্ছে 4 আর এটার ভর হচ্ছে কত ভাইয়া 8। এখন না, এটার ভর হচ্ছে 6 দিয়ে দিলাম আমি বোঝার জন্য, ধরো দিলাম 6। দেখো ভাই, এদের কি প্রোটন সমান? পায়ের কাছে যেটা আছে প্রোটন, প্রোটন কি সমান ভাই? না। এটা কি ভর সমান? তাও না। তাহলে এখানে কি সমান ভাইয়া? আমরা তো জানি ভাইয়া ভর সমান কি ভাইয়া, ভর ভর সমান হচ্ছে ভাইয়া পি প্লাস এন, মানে প্রোটন প্লাস নিউট্রন, তাই না? এখান থেকে আমি এনটা বের করি তো ভাইয়া। তাহলে এখানে ভর কত দেওয়া আছে ভাইয়া? প্রথমটার ক্ষেত্রে ভর হচ্ছে 4 আর পি কত দেওয়া আছে 2। তাহলে এন সমান কত হইতেছে ভাইয়া? এন সমান দিন শেষে আমার 2 হইতেছে না, সুতরাং এন সমান 2। এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এটার ক্ষেত্রে তো এন সমান 2 না, নিউট্রন। তাহলে এটা থেকে এটা যদি বাদ দাও, এটা থেকে এটা বাদ দিবা, নিউট্রন পাবা। নিউট্রন কত ভাইয়া? 2টা। এটা থেকে এটা বাদ দাও, ভর থেকে প্রোটন বাদ দাও, তাহলে নিউট্রন কয়টা ভাইয়া? 2টা না? দেখো, এরও নিউট্রন 2টা, এরও নিউট্রন 2টা, তাইলে নিউট্রন 2টা, তাহলে নিউট্রন সমান নিউট্রনের টোন, টোন থেকে নিউট্রন, নিউট্রন সমান। আর সমান বা একই তার গ্রিক ভাষা কি? আইসো। তাহলে এখান থেকে ভাই আমরা বলতে পারি না এই জিনিসটা পরস্পরের কি ভাইয়া? আইসোটোপ। এই জিনিসগুলা পরস্পরের, মানে এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি? এদের পরস্পরের কি হয় ভাইয়া? এরা পরস্পরের আইসোটোপ হয়। কেন হয়? প্রোটন সংখ্যা সমান। এরা পরস্পরের কি হয় ভাইয়া? তাদের সম্পর্ক কি ভাইয়া? এরা পরস্পরের আইসোটোন হয়। কেন আইসোটোন হয় ভাইয়া? কারণ এদের নিউট্রন সংখ্যা সমান, তার জন্য এরা পরস্পরের কি ভাইয়া? আইসোটোন। আচ্ছা আসো, এখন আসো ভাইয়া, এইখানে আসো। ধরো এখানে একটা আমি দিলাম আর্গন। আর্গনের কত ভাইয়া? আর্গনের 18। ক্যালসিয়াম ভাইয়া, ক্যালসিয়ামের কত? 20। এখানে দেখো আর্গনের ভর কত? 40। ক্যালসিয়ামের ভর কত ভাইয়া? তাও 40। এখন দেখো ভাইয়া, এখানে দুইটার প্রোটন সংখ্যা কি সমান? না ভাইয়া, পায়ের কাছে যেটা আছে প্রোটন, এটা সমান না ভাইয়া। ঘাড়ের কাছে বা মাথার উপরে যে জিনিসটা থাকে সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে ভর। মাথার উপরে যে জিনিসটা থাকে সেটা ভর। দেখো ভাইয়া, এর ভর 40, এর ভরও কত ভাইয়া? 40। দুইজনের ভর কি সমান না একই? তাইলে ভর একই, তাইলে ভরের জন্য বার। আর একই, একইয়ের গ্রিক ভাষায় কি ভাইয়া? আইসো। তাইলে এদের মধ্যে যে সম্পর্ক, মানে এরা পরস্পরের কি হয়? আমি যদি বলি এরা পরস্পরের কি হয়, তখন তুমি কি বলবে ভাইয়া? ভর একই, তাহলে বরের বার আর একই, এটার গ্রিক ভাষা হচ্ছে আইসো। তাহলে এরা পরস্পরের কি? আইসো বার। তাহলে আমরা এখন যদি সংজ্ঞাতে যাই, সহজে দিতে পারবো না। যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যাদের নিউট্রন সংখ্যা সমান বাকিগুলো ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যাদের ভর সংখ্যা সমান বাকিগুলো ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এখন যদি আমি বলি ইলেকট্রন সংখ্যা সমান বাকিগুলো ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবা? তাহলে আইসো ইলেকট্রন বলে দাও। হ্যাঁ, এইটাও আছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন কারা? যাদের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু বাকিগুলো ভিন্ন থাকে, তাদেরকে পরস্পরের কি বলে ভাইয়া? তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। এইটাই হচ্ছে আমাদের আইসোটোপ, আইসোটন, আইসোবারের কাহিনী। সাথে তোমাদেরকে আইসো ইলেকট্রনও বলে দিলাম। দেখো ভাইয়া, এখন আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি, সেই জিনিসটা বোঝার আগে তুমি একটু নরমালি চিন্তা করো তো। আমরা যে পরমাণু সমূহের ভর সমূহ হিসাব করি, এই যে অক্সিজেন, অক্সিজেনের ভর কত জানো? অক্সিজেনের ভর হচ্ছে, অক্সিজেনের ভর কত? অক্সিজেন O2 না, প্রকৃতিতে যেটা থাকে আমরা, অর্থাৎ যেটা গ্রহণ করি, ওটার ভর হচ্ছে কত ভাইয়া? 32 গ্রাম। এরপরে তোমার আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটার ভর হচ্ছে কত ভাইয়া? 44 গ্রাম। এটা তো আমরা নরমালি হিসাব করে ফেলি, কিন্তু এই 44 গ্রাম, এই যে 32 গ্রাম পেলাম, এটা কোথা থেকে আসলো? এটা কি নরমালি ওই যে আমরা বাজার থেকে চাউল ডাউল কিনে আনার সময় ওই যে যেই হিসাবটা করি বাটখারা দিয়ে, ওই গ্রামটা? হ্যাঁ, ওই গ্রামটা যদি হইতো, তুমি চিন্তা করো, 44 গ্রামের একটা পাথর তোমার নাকের ভিতরে, নাকের মধ্যে কেউ নিক্ষেপ করলো, কি অবস্থা হবে দেখো? তোমার নাক একদম ফেটে যাবে, তাই না? তাহলে এই গ্রামটা কোথা থেকে আসলো ভাইয়া? এই গ্রামটা কি ওই গ্রামটা? না। এই গ্রামটা কোনটা? এই গ্রামটা যেটা থেকে আসছে ওই জিনিসটাকে আমরা বলবো আপেক্ষিক। আপেক্ষিক জিনিসটা কি ভাইয়া? আপেক্ষিক জিনিসটা হচ্ছে কিছুর সাথে কিছুকে তুলনা করা। আপেক্ষিক মানে কি? একটার সাথে একটা তুলনা করা।
ওই জিনিসটা হলো আপেক্ষিক। এখন দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র কি? এই জিনিসটা হলো মৌলের একটা পরমাণুর ভর নিবা, এটারে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে আমরা তো বাজার থেকে যে হিসাব করে তেল চাল আনি ওইটা বাটখারা দিয়ে মাপি না। এখন এই যে আমরা প্রতিটা পরমাণু বা প্রতিটা মোলের ভর নির্ণয় করব, সেই ক্ষেত্রে কার সাথে তুলনা করব? ওই ক্ষেত্রে বাটখারাটা কি হবে ভাই? ওই ক্ষেত্রে বাটখারাটা হবে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এই অংশটা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে যে বড়টা পাবো এই বড়টা আসে আমাদের 32, এই বড়টা আসে আমাদের 44। এই 44 আর 32 মানে ওইটা না যে ওই যে বাজার থেকে বাটখারা কিনে চাল ডাল কিনে আনো যে বাটখারা দিয়ে, ওইটার মাপে না। ওইটার মাপে হলে কি হইতো, মানে মানুষই বাঁচতো না। নিঃশ্বাস নেওয়ার সময় 12 নেওয়ার সময় কি হইতো, যখন শ্বাস নিতেছো 32 গ্রামের অক্সিজেন এসে নাকে বাড়ি দিত, যাওয়ার সময় ভিতর থেকে 44 গ্রামের একটা কিছু এসে নাকে বাড়ি দিত। মানে আসার সময় না অবস্থা খারাপ, যাওয়ার সময় না কুড়াই নিয়ে যেত, বিষয়টা এমন হতো। বাট এটা তো হয় না। তাহলে কি আমরা যে ভরটা পাই এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। কিভাবে পাই? মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এখন ভাই তোমরা যদি বলো কার্বন 12 আইসোটোপ মানে কি, একটু আগে তোমাদেরকে আইসোটোপ পড়াইছিলাম। কার্বনের প্রকৃতিতে দুইটা আইসোটোপ আছে। আইসোটোপ বা প্রোটন সংখ্যা সমান হবে, তাই না? একটার ভর হচ্ছে 12, একটার ভর হচ্ছে 14। এই যে 12 যার ভর এইটাই কার্বনের দুইটা আইসোটোপের প্রথম যে আইসোটোপটা সেটার ভরের 1/12 অংশ দিয়ে যদি তুমি ভাগ দাও, যে মানটা পাবা ওইটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তার জন্যই আমরা বলি মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেটার মানে এখানে লিখে রাখছি কত, 1.6 × 10⁻24 গ্রাম। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। কিছু কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে ভরটা একটু ব্যতিক্রম হয়। কেমন ব্যতিক্রম হয় ভাইয়া? যেমন দেখো যে আমরা যদি ক্লোরিনের ভরটা নির্ণয় করি, ক্লোরিনের ভর কত জানো? ক্লোরিনের ভর এখানে লিখি, এটার ভর হচ্ছে 35.5 ক্লোরিনের ভর। এখন আমাকে বলো এই ব্যতিক্রমটা কেন হয়েছে, মানে 35.5 জিনিসটা কোথা থেকে আসছে? এই জিনিসটা আসছে যাদের কি আছে ভাইয়া, যাদের তোমার আহ আইসোটোপ আছে, প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করি এই ভরটা পাই। যেমন ক্লোরিনের প্রকৃতিতে কয়টা আইসোটোপ আছে ভাইয়া? ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। পারমাণবিক সংখ্যা কত? 17 আইসোটোপ যেহেতু। একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। এইটা একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37, এই দুইটা। এখন ভাইয়া আমি কোনটার ভর ধরে নিব? কার্বনের ক্ষেত্রে কিন্তু আমরা কার্বনের ভর 12 ধরে নিই, একটা হচ্ছে ভর 12 ধরে নিই। এটার একটা রিজন আছে, এই কার্বনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 12 একটা হচ্ছে 14। তাহলে প্রকৃতিতে এই 14টা খুবই কম, নাই বললে চলে। আর ওদিকে বেশি পরিমাণে আছে কি ভাইয়া? কার্বন 12 আইসোটোপ, তার জন্য আমরা এটা ধরে নিই। কিন্তু প্রকৃতিতে এই যে দুইটা আইসোটোপ এদের কিন্তু একটা পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ কত? তোমার কার্বন এই যে 35 যেটা আছে, 35 আছে প্রকৃতিতে কত পার্সেন্ট ভাইয়া? এটা আছে 75% আছে। আর এটা কত পার্সেন্ট আছে প্রকৃতিতে ভাইয়া? 25%। কম না ভাইয়া, অনেক একটা বড় সংখ্যা, 25% আছে। তাহলে এও আছে প্রকৃতিতে, এও আছে, আমরা কারে ধরে নিব? তখন আমরা কি করি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর ধরি। কি ধরি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে গড় আমরা আপেক্ষিক ভর, গড় আপেক্ষিক ভরের সূত্র কি ভাইয়া? পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই 100। এটা দিয়ে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করি। আমরা প্রথমটার ক্ষেত্রে যদি চিন্তা করে দেখো, পি কত দেওয়া আছে ভাইয়া? 35 না? হ্যাঁ, এটার শতকরা পরিমাণ কত দেওয়া আছে ভাইয়া? 75 দেওয়া আছে। প্লাস কিউ কত দেওয়া আছে ভাইয়া? কিউ দেওয়া আছে তোমার ভর হচ্ছে কত? 37। আর ইন্টু কত পার্সেন্ট দেওয়া আছে প্রকৃতিতে? 25/100। এখন এটারে যদি তুমি ক্যালকুলেটরে বসাও, তারপরে যদি ক্যালকুলেটর চাপো, দেখবা এটা আসবে তোমার 35.5 গ্রাম। দ্যাটস ওয়াই আমরা ক্লোরিনের ক্ষেত্রে
আপেক্ষিক পারমাণবিক ভর কত দেখিনি 35.5। এটা সব মৌলের ক্ষেত্রে যাদের আইসোটোপ আছে, বিভিন্ন আইসোটোপ আছে এবং প্রকৃতিতে তাদের দুজনের তুলনামূলকভাবে ভালো একটা পার্সেন্টেজ আছে, তখন আমরা তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হিসাব করি। তখন তো আমি শুধু এটা ধরে নিতে পারবো না, আমি এটা ধরে নিতে পারবো না। দেখো, মানুষের মধ্যে মানুষ যদিও স্বজনপ্রীতি করে, হ্যাঁ, কিন্তু তোমার সায়েন্স কখনো এই সকল জিনিস দেখে না, স্বজনপ্রীতি করে না, যেটা ন্যায্য সেটা করে। এখন এটা যদি হইতো ধরো তোমার আমাদের বাংলাদেশের কেউ হইতো, হ্যাঁ, তখন এটা হচ্ছে তার আত্মীয়, তাহলে কিন্তু এর প্রায়োরিটি দিয়ে দিত বা এর প্রায়োরিটি দিয়ে দিত, হ্যাঁ, তার জন্য। কিন্তু সায়েন্স তো ভাই কারোর সাথে বেইমানি করে না, বা সায়েন্স কারোর সাথে কি করে না, জুলুমও করে না। দ্যাটস ওয়াই তারা কি করে, নিরপেক্ষতা বজায় রাখে। তার জন্য নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই সূত্রটা আসছে, তাদের গড় করে যে ভরটা পাইছি এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তোমাদের এই বইতে আইসোটোপের কিছু ব্যবহার দেওয়া আছে, তেজস্ক্রিয় আইসোটোপ গুলো কি ব্যবহার করা হয়, কোনটা দিয়ে কি কাজে লাগে, এই জিনিসগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নে খ নাম্বারে আসে, মাঝে মাঝে শর্ট কোশ্চেনে আসে, এমসিকিউতেও আসে। তো তোমরা এই জিনিসগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিলা। তো এই যে জিনিসটা, এই জিনিসগুলোই ছিল তোমাদের এই অধ্যায়ের পড়া। তো তোমরা আশা করি ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এই ভিডিওর আগে একটা পার্ট, তার আগে একটা পার্ট, এই অধ্যায়টা অনেক বড়, তার জন্য আমি 3টা পার্টে বিভক্ত করছি যেন তোমরা বুঝতে পারো ইজিলি। দেখা গেছে অনেকক্ষণ যদি আমরা ক্লাসে, অনলাইন ক্লাসে থাকি, আমাদের মনোযোগ থাকে না ক্লাসে তেমন। তার জন্য এই ভিডিওটা আমি 3টা পার্টে ভাগ করছি। তো 3টা পার্টের আজকের পার্টটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ এখানে অনেক কথা ছিল, আর বাকি 2টা পার্ট ছোট ছোট। তো তোমরা আগের ভিডিওগুলো দেখে আসার পরে যদি আজকের ভিডিওটা দেখো, তাহলে ইজিলি সব বুঝতে পারবা আশা করি। তো আজকের জন্য ভিডিও এখানেই থাক। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর পরবর্তী ভিডিও আসা মাত্রই যেন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তার জন্য বেল আইকন প্রেস করে রাখবা।